দিনাজপুর থেকে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কৃষি ও মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি কর্মসংস্থানের আশা। প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে নগরবাসী। আজ থেকে চলছে 5 জোড়া বিশেষ ট্রেন। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মন্ত্রীর কড়া বার্তা। ফিটনেসবিহীন গাড়ি চলা আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করছি, কন্ট্রোল করছি। আমাদের মনিটরিং টিম দেখছে। এবার তো বেশ ভালো হচ্ছে, দেখলাম কোনো ভিড় নেই, খুব সুন্দর মানে শান্ত শৃঙ্খল একটা পরিবেশ। কোনো ভোগান্তি নেই, আলহামদুলিল্লাহ। সুন্দর মতো সকালবেলা ঈদ করছি যাতে একটু আরাম এসে যাইতে পারি। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। একসঙ্গে 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইরানের রেড ক্রিসেন্ট হাসপাতালে বোমা বর্ষণ। লেবাননের শান্তিরক্ষী বাহিনীর ওপর ইসরায়েলের হামলা। দুবাই বিমানবন্দরে আঘাত হেনেছে তেহরানের মিসাইল। রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজবে উত্তরা শপিং কমপ্লেক্সের তাণ্ডবের ঘটনায় মামলা হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা। খুলনায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত। বেলা 11টার দিকে নগরীর দৌলতপুরে কল্পতরু মার্কেটের সামনে এই ঘটনা। দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 2 বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে একথা বলেন প্রধানমন্ত্রী। মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, বিভিন্ন রকম কথা বলে যারা বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। দিনাজপুরের কাহারোলে খালের মধ্য দিয়ে একযোগে দেশের বাকি 53টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য রাখেন তিনি। প্রথম দফায় 6 মাসে 1200 কিলোমিটার এবং পর্যায়ক্রমে 5 বছরে 20,000 কিলোমিটার নদী নালা ও খাল বিল খনন করার পরিকল্পনা সরকারের। বেলা 3:30টায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা নানি খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকেল 5টায় শহরের গোরের শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 6:45টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরিকল্পনা নিয়ে আমরা এগুলা স্থাপন করব। এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন দেশে শান্তি আসবে? এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন মানুষের উপকার হবে? এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? কি বলে হবে? গরমে আসলে সকলে রোজা রেখে শুকায় গেছে গলা, তাই না? আমারও গলা শুকায় গেছে। এখন যাই হোক, ইনশাআল্লাহ একটু পরে ইফতার হবে, তখন বেশি করে পানি খেতে হবে। পানি কিন্তু সবাই বেশি করে খাবেন। আজকে অনেকক্ষণ রোদে ছিলেন আপনারা, ঠিক আছে? পানি বেশি খেতে হবে, নালে কিন্তু আবার কিডনিতে সমস্যা হবে, ঠিক আছে? ইফতার করে পানি বেশি খাবেন, যত না খাবার খাবেন আজকে পানি বেশি খেতে হবে, কারণ এই রোদের তাপে শরীর থেকে পানি টেনে নিয়েছে। সড়কে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো নজির নেই। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন সড়ক ও পরিবহন মন্ত্রী। এদিকে ঈদে ঘরমুখ মানুষের চাপ এখনও শুরু হয়নি। সড়ক ও রেলপথেও নেই ততটা ভিড়। কাল থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় মঙ্গলবার থেকে নামবে মূল ঢল। তবে জ্বালানি সংকট না কাটলে ঈদযাত্রায় প্রভাব পড়তে পারে শঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। শুরু হয়েছে শেকড়ের টানে বাড়ি ফেরার পর্ব। চলছে আগাম টিকিটে রেলে চতুর্থ দিনের মতো ঈদযাত্রা। শেষ কর্মদিবস হলেও সকালের দিকে তেমন চাপ ছিল না। ভোগান্তিহীন যাত্রায় উৎসবের আনন্দ হবে দ্বিগুণ, এমনটি প্রত্যাশা যাত্রীদের। ঈদের বিশেষ ট্রেনের যাত্রাও আজ থেকেই শুরু হবে, তবে অনলাইনে টিকিট কাটা নিয়ে ভুগেছেন কেউ কেউ। আগে যাচ্ছি যে বাড়িতে সবার সঙ্গে আরো কিছুটা দিন সময় কাটাবো। প্রতিদিন সকালবেলা উঠে বসে থাকি কিন্তু টিকিট পাওয়া যায় না। 3-4 দিন ট্রাই করার পর একদিন, তাও আমরা 2 জন 2 জায়গায় 2 বগিতে টিকিট পেয়েছি এরকম। কোনোটা বিকাশ পেমেন্ট পর্যন্ত নিয়ে গিয়ে তারপরে বের করে দেয়, একই প্রবলেম। আপাতত এর জন্য কোনো হেসেল এখনো পাইনি,
এখন মানে আল্লাহর উপর ভরসা যে টাইম মতো ট্রেনটা ছাড়লেই চলে। কাল থেকে সরকারি ছুটি শুরু, তাই অফিস ছুটির পর বিকেল থেকে যাত্রীর চাপ বাড়তে পারে সড়কপথে। অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ মেলেনি, তবে তেলের সংকট নিয়ে শঙ্কিত পরিবহন সংশ্লিষ্টরা। সকালবেলা একটু ভালো ছিল, আর এখন আপাতত কম, বিকালে আশা করতেছি বেশি হবে। ডিপুতে তেলের জন্য গেছে, তেল পাইনি, ওই জন্য আমরা অনেক গাড়ি বন্ধ। তেল দিচ্ছে মানে আগে যেরকম ফুল একটা টাঙ্কি ফুল করতে পারতাম, এখন এটা পারি না। কালকে আরো যাত্রীর চাপ বেশি বাড়বে, যাত্রীর চাপ বাড়লে সঠিকভাবে টাইম মতো গাড়ি দিতে পারবো না। এখানে আপনার টিকিট ঠিক আছে নির্ধারিত দামে আমরা পেয়েছি, অর্থাৎ আপনার 310 টাকা করে পেয়েছি। টিকিট যা ভাড়া দিয়ে সবসময় যাই, মাশাআল্লাহ ওই ভাড়া দিয়ে আমরা কেটেছি। সুন্দরভাবে সিরিয়াল ভাবে মানে সিরিয়াল মেনটেনেন্স করে আমরা গাড়িতে উঠছি। সড়কপথের ঈদযাত্রা তদারকি করতে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। টার্মিনালে নারী যাত্রীদের জন্য বিশেষ টয়লেটও উদ্বোধন করেন তিনি। এরপর বাস টার্মিনাল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো নজির নেই। গতকাল থেকেই শতভাগ জ্বালানি তেল পাচ্ছে গণপরিবহনগুলো। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি। 24 ঘন্টা। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি। মঙ্গলবার থেকেই শুরু হবে ঘরমুখ মানুষের চাপ, তাই আগেই যাতে জ্বালানি সহ সব অনিশ্চয়তা দূর হয় সেই প্রত্যাশা যাত্রীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার 35,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। বলেন, সার্বিক নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানান প্রশাসক। বলেন, ভিআইপি কাতারে থাকবে জায়নামাজ। ঈদ জামাতে নারীরাও অংশ নিতে পারবে। পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হবে। বৃষ্টির জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। কোন অবস্থাতেই যে সমস্ত জিনিসপত্র তার সাথে বহন করা যাবে না, ধারালো বা অবজেকশনমূলক যে সমস্ত কিছু আছে, সমস্ত পার্টিসিপেন্ট যারা আসবেন, নামাজি যারা আসবেন, ওনাদেরকে সদয় অনুরোধ করব ওনারা যাতে এমন কোনো কিছু না আনেন যাতে সিকিউরিটি পয়েন্টে কোনো হ্যাম্পার হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার টার্গেট হচ্ছে ইরানের একের পর এক এলাকা। হামাদানে চালানো হয়েছে ভয়াবহ তাণ্ডব। আইআরজিসির হেডকোয়ার্টার, পুলিশ স্টেশন ছাড়াও হামলার শিকার হয় নানা স্থাপনা। তেহরানে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ক্লিনিকও। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় কার্যক্রম। এছাড়াও ইসরায়েল, কুয়েত, আরব আমিরাতেও হামলা চালায় তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার টার্গেট ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির এই ক্লিনিকটি। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচের টুকরা সহ নানা সামগ্রী, ক্ষতিগ্রস্ত আসবাবপত্র। রাজধানী তেহরান জুড়েই এমন তাণ্ডব চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। রোববার ভয়াবহ হামলার শিকার হয় হামাদানো। পুলিশ স্টেশন ও এর আশেপাশের এলাকা টার্গেট করে চলে বোমাবর্ষণ। আক্রান্ত হয় আইআরজিসির সদর দফতর ও বাসিজ গ্রুপের কার্যালয়। নিহত হন বাসিজ গ্রুপের এক কমান্ডার। এছাড়াও ইস্পাহানে বিমান বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় হামলা। যৌথ অভিযান চলে কারাজ, বন্দর সিরাফ, বন্দর আব্বাস, জাম সহ বিভিন্ন এলাকায়। জবাবে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ছুড়েছে আইআরজিসি। বিধ্বস্ত হয়েছে ইতালির একটি এয়ারক্রাফট। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে বড় ধরনের ড্রোন হামলা। আগুন ছড়িয়ে পড়ে একাংশে। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় কার্যক্রম। রুট পরিবর্তনে বাধ্য হয় বহু ফ্লাইট। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরেও ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোর থেকে অন্তত 60টি ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির বিরুদ্ধে সক্রিয় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দক্ষিণ লেবাননে হামলার শিকার হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষীরা। রোববার বিকেলে দক্ষিণ লেবাননে তাদের 3টি টহল দলকে লক্ষ্য করে একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী গুলি চালায়, জানিয়েছে লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষা মিশন
ইউনিফিল। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় শান্তিরক্ষীরাও। তবে এতে হতাহত হয়নি কেউ। এই হামলার পেছনে হিজবুল্লাহর হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার লেবাননের গোটা দক্ষিণাঞ্চল জুড়েই চালানো হয় ব্যাপক বিমান হামলা। এর বেশিরভাগই হয় পাহাড়ি শহর খিয়ামের আশপাশে। শহরটি দখলের চেষ্টা করছে ইসরায়েলি স্থলবাহিনী, তবে সেখানে সরাসরি ইসরায়েলি সেনাদের সাথে লড়াই চালিয়ে যাওয়ার দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া আইডিএফ এর হামলার শিকার হয়েছে সিরিয়ার সীমান্তবর্তী এলাকা বেকা ভ্যালি। বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে হামলা চালানো হয়। বড় ধরনের একাধিক বিমান হামলা। চলমান সংঘাতে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 850-তে, যাদের মধ্যে রয়েছে শতাধিক শিশু। নেতানিয়াহুর কফি খাওয়ার ভিডিওটি এআই দিয়ে বানানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিওতে নিজ মৃত্যুর গুঞ্জন নিয়ে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এরপরই ভিডিওটি নিয়ে তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। ভিডিওটিকে এআই দিয়ে বানানো বলে দাবি করেছে একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ও গণমাধ্যম। তাদের দাবি, মৃত্যুর খবর গোপন করতে এআই দিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বানিয়ে তা প্রকাশ করছে তেল আবিব। সোশ্যাল মিডিয়ায় আবারও হইচই ফেলেছে নেতানিয়াহুর নতুন ভিডিও। মৃত্যুর গুঞ্জন যখন তুঙ্গে, তখনই জেরুজালেমের একটি কফি শপে কফি পান করছেন নেতানিয়াহু, এমন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে এআই বিশেষজ্ঞরা বলছে এটা পুরোপুরি ডিপফেক। তার টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে বেশ খোশ মেজাজে দেখা যায় নেতানিয়াহুকে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া নিজের মৃত্যুর গুজব নিয়ে কথা বলতেও শোনা যায় তাকে। নিজের এআই ভিডিও প্রসঙ্গ তুলে ঠাট্টাও করেন। মজার ছলে নিজের হাতের আঙুল ঠিকঠাক আছে কিনা গুনে নিতে বলেন। কফির ক্যালোরি নিয়েও করেন রসিকতা। তবে এআই বিশেষজ্ঞ ও ফ্যাক্ট চেকারদের দাবি, ভিডিওটি ফেক। কাপ ভর্তি কফি থাকা সত্ত্বেও জোরে নড়াচড়ায় উপচে পড়ছে না, চুমুক দিলেও কফি কমছে না, পকেটে কাপড় অদ্ভুতভাবে সামনে চলে যাচ্ছে। এমনকি ক্যালেন্ডারে পুরনো তারিখ, শোকেসের কাগজের অর্থহীন লেখা, সবকিছু দেখে এআই বিশেষজ্ঞরা নিশ্চিত এসবই কৃত্রিম বুদ্ধিমত্তার খেলা। কিন্তু পশ্চিমা কিছু মিডিয়া, এমনকি রয়টার্সও বলছিল ভিডিওটির সত্যতা যাচাই করেছে তারা। এর আগে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল নেতানিয়াহুর আরও একটি এআই ভিডিও, যাতে এক হাতে 6টি আঙুল দেখা যায়। এরপরই দাবি জোরালো হয়, ভুয়া ভিডিও প্রকাশ করে ধামাচাপা দেওয়া হচ্ছে নেতানিয়াহুর মৃত্যুর খবর। শোনা যায় ইসরায়েলের ইতিহাসে এমনও উদাহরণ আরও আছে। 2006 সালে লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধ চলাকালে হার্ট অ্যাটাক করে কোমায় চলে গিয়েছিল ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়াল শ্যারন, কিন্তু তাকে ডামি হিসেবে রেখে দেয় ইসরায়েল। ওই ঘটনার 8 বছর পর শ্যারনের মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছিল। ফলে জনগণ ও সেনাবাহিনীর মনোবল ধরে রাখতে একইভাবে গোপন রাখা হচ্ছে নেতানিয়াহুর মৃত্যুর সংবাদও। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধের পাশাপাশি ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা চাইলেন হলিউড তারকা হেভিয়ার বারদেম। অস্কার অনুষ্ঠানে অংশগ্রহণের সময় এই মন্তব্য করেন তিনি। তার সাথে সুর মেলান অভিনেতা জোয়েল এডগার্টন, পরিচালক অলিভার লাক্সে সহ অনেকেই। এ সময় দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের ইরাক অভিযান থেকে শুরু করে প্রতিটি যুদ্ধকে অবৈধ সংঘাত বলে আখ্যা দেন বারদেম। একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চকে শুধুমাত্র জাঁকজমক আয়োজনের কেন্দ্র নয়, বরং প্রতিবাদের স্থান হিসেবেও উল্লেখ করেন এই হলিউড তারকা। এ সময় দ্রুততম সময়ের মধ্যে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিও জানান তিনি। এবারে দেশের প্রসঙ্গ। খুলনায় প্রকাশ্যে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 11টার দিকে নগরীর দৌলতপুরে কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, রাশিকুল আনাম রাসু মার্কেটের সামনে একটি দোকানে ক্যারম বোর্ড খেলছিলেন। এ সময় 2 থেকে 3 জন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা খুলনা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাসু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে সম্পৃক্ত হন যুবদলের রাজনীতিতে। তার বাবা 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। প্রকাশ্যে এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারা কী কারণে যুবদল নেতা রাসুকে হত্যা করেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি স্বজন কিংবা পুলিশ। আর পোস্টমর্টম মার্কিজ করে যাই হোক, আমার কলিজা তো ঠাট্টা হবে না, আমি তো আমার শূন্য স্থানের পূরণ হবে না। এই শত্রুতা বাইরের কিছু কেউ না, আমাদের দৃঢ় বিশ্বাস এটা এগুলো বাইরের কেউ না, এর নিঃসন্দেহে নিজেদের ভিতরে। সে আসলে রাজনীতির পাশাপাশি ছোটখাটো একটি ব্যবসায়ী ছিল। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তার হত্যাকাণ্ড সংঘটিত হলো। এটা আমাদের জন্য, দলের জন্য, খুলনাবাসীর জন্য উদ্বেগের বিষয়। ঘটনার আরও খবর জানবো আমার সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। প্রবীর, কি কারণে এই হত্যাকাণ্ড কিছু জানা গেল কিনা?
সোয়া, আপনার প্রশ্নের আগে বলি, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়েছি ঠিক আমার পিছনটা মোহাম্মদ রাশিকুল ইসলাম রাসু হ্যান্ডশেক এন্টারপ্রাইজ। মূলত আমার বাপাশে যে ইট বালুগুলো রাখা আছে সেই ইট বালুর ব্যবসা করতেন তিনি। রাজনীতিতে সক্রিয় একজন কর্মী নেতা। এর পাশাপাশি তিনি এইটা তার নিজ প্রতিষ্ঠান, আগেই বলেছি, হ্যান্ডশেক এন্টারপ্রাইজ প্রোপ্রাইটার রাশিকুল আলম রাসু। তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই একটি ক্রাম বোর্ড, আমরা ক্রাম বোর্ডটি একটু দেখাবো। সেই ক্রাম বোর্ডে তিনি সকালবেলা বাড়ি থেকে এসে ক্রাম খেলছিলেন তার বন্ধুদের নিয়ে। এমন সময় পিছনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে, স্থানীয়রা যেটা বলেছে, এসে তাকে গুলি করে। দৌড়ে পালানোর সময় তার পিছন দিকে আবার গুলি করে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তী সময় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রাশিকুল আনাম রাসু স্থানীয় অর্থাৎ দেয়ানা উত্তরপাড়ার শরীফুল আনামের ছেলে। শরীফুল আনামও ওয়ার্ড বিএনপির সভাপতি। পুরো পরিবারটাই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, 3 ভাই এবং বাবা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ, সিআইডি সহ নানান গোয়েন্দা সংস্থার র্যাবকেও আমরা দেখেছি। তাদেরকে প্রশ্ন করেছি কি কারণে কারা খুন করেছে। এই প্রশ্নের জবাব তারা দিতে পারেনি। তারা বলছে বিষয়টি তদন্তধান রয়েছে এবং তদন্ত শেষে আসলে বলা যাবে। এছাড়া তারা আশেপাশে কোনো সিসিটিভির ফুটেজ আছে কিনা সেটিও তারা দেখছে। তারপরে তারা আসলে উপনীত হবে কয়জন এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, কারাই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে এবং কেন এই হত্যাকাণ্ডের শিকার হলো রাশিকুল আনাম রাসু। তবে দিনের বেলায় এমন জায়গায় একটি পিছনে এই রাস্তা, যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে, তার পাশেই এমন জায়গায় এই হত্যাকাণ্ড। এবং আপনাকে বলে রাখি সোয়া, খুলনাতে একের পর এক হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে, সন্ধ্যার পর হাজারো মানুষের সামনে, আদালতের সামনে খুন। এসব খুনের ঘটনা মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। সে কারণে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডে কারা জড়িত তাদের ধরে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা এবং প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত দ্রুত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার দাবি সকলের। সোয়া, এটি আসলে প্রত্যাশিত। অনেক ধন্যবাদ। রাজধানীর উত্তরা 13 নম্বর সেক্টরে রিকশা চালককে মারধর করে শপিং মলে বেঁধে রাখার খবরটি গুজব। এই ঘটনায় কিছু দুষ্কৃতকারী মব সৃষ্টি করে লুটপাট করার চেষ্টা করেছে। সোমবার সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম মার্কেটটি পরিদর্শন শেষে এমনটি জানান। বলেন, এই ঘটনায় এখনও মামলা হয়নি, তবে 6 পুলিশ আহত হয়েছেন বলে জানান তিনি। বলেন, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করা হচ্ছে। এদিকে এখনও মার্কেটটি বন্ধ রয়েছে। দোকানিরা জানান, এই হামলায় তাদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এখনও আতঙ্কের কথা জানান তারা। রোববার দিবাগত রাতে উত্তরা স্কয়ার শপিং মলের সামনে রিকশা ও অটোরিকশা চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আমার মনে হয় একটা গ্রুপের উদ্দেশ্যও ছিল যে মার্কেটে কিছু যদি ওই লুটপাট করা যায়, করা যায়। তো এইগুলো আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করতেছি। আসলে প্রকৃত ঘটনাটা কি, গুজবটা কে ছড়াইলো, কে এই কাজটা করলো, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। রেশনিং পদ্ধতি প্রত্যাহার করা হলেও দেশের বিভিন্ন জেলায় এখনও পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। সকাল থেকে অনেক পাম্পে দেখা যায় মোটরসাইকেল, প্রাইভেট কার সহ যানবাহনের আগের মতোই দীর্ঘ লাইন। কোথাও কোথাও আবার তেল শেষ হয়ে যাওয়ায় পাম্প বন্ধ রাখতেও দেখা গেছে। ভুক্তভোগীরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে তেলের সরবরাহ ব্যবস্থা নিয়মিত হলে 2-1 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। এদিকে এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকট নিরসনে জেলা প্রশাসকদের 9টি নির্দেশনা দিয়েছে সরকার। আমরা যে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, 10 মিনিট আগে দেওয়া বন্ধ করলো। এখন পর্যন্ত কিন্তু বলেনি এই লাইনে যে অকটেন নাই। 2-3টা জায়গা থেকে ঘুরে আসছি ভাই, এখানে আসছি তা হলো মনে হয় অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে, লাইনই পাচ্ছি না, খুব গ্যাঞ্জাম হচ্ছে। এই কয়েকদিন আগে তো রেশনিং হারে পেলাম 200 টাকার করে পাইছি, এখন তো পাইনি, গত 3 দিন থেকে তো পাইনি আমি অকটেন। ঈদযাত্রা সামনে রেখে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা, ভাসমান বাজার ও অবৈধ পার্কিংয়ের কারণে তীব্র যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে টঙ্গী থেকে জৈনা বাজার ও চন্দ্রা পর্যন্ত দীর্ঘ এলাকায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।
উত্তরাঞ্চল সহ প্রায় ৩২টি জেলায় যাতায়াতের অন্যতম পথ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ঈদ এলেই মহাসড়কটিতে তৈরি হয় বাড়তি যানবাহনের চাপ। রাজধানীর প্রবেশ মুখ টঙ্গী থেকে জৈনাবাজার পর্যন্ত চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, ভোগড়া, মাওনা সহ ১৫ থেকে ২০টি পয়েন্টে অবৈধ স্থাপনা, ভাসমান বাজারের কারণে যানবাহনের গতি কমে গিয়ে তৈরি হয় দীর্ঘ যানজট। এছাড়া অবৈধ দখলের কারণে সড়কের ওপরই গাড়ি থামিয়ে চলছে যাত্রী ওঠানামা। এতে ঈদযাত্রায় এই পথে তৈরি হয়েছে তীব্র ভোগান্তির শঙ্কা। আমরা রাস্তাঘাটে এই যে দোকানপাট আছে, দোকানপাটের জন্য জ্যামজট লেগে থাকে, ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে বসে থাকা লাগে। মেন রাস্তার সাথে যে রাস্তাটা থাকে এটা তো আমাদের জনগণের রাস্তা, হাঁটার জন্য। দেখা যায় যে পাশে আমরা একটা গাড়ি আসছে, একটা মোটরসাইকেল আসছে, আমরা দোকানের জন্য আমরা সরে যাচ্ছি না। আমরা ফ্যামিলি নিয়ে যখন বাইর হয় তখন ধাক্কা খাওয়া লাগে, অনেক সময় আমাদের পকেটে মানিব্যাগ থাকে না, মোবাইল থাকে না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন এসব স্থানে অবৈধ দখলদাররা থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দিনকে দিন বাড়ছে যানজটের সমস্যা। আইনত ব্যবস্থা নিতে পারতেছে না, কারণ ওরা যদি মনে করে নেওয়া করতে পারে তাহলে ফুটপাতের দোকানগুলো যদি খুলে দিতে পারে তাহলে মনে করেন আমাদের চলাফেরা ভালো হয়। একটু পরে দেখবেন এদিক দিয়ে পুরো রাস্তা ভরে যাবে ভ্যান গাড়ি দিয়ে, হাঁটাচলা করতে অসুবিধা হয়। পুলিশ এসে একবার উঠাই দিলেও পরবর্তীতে আবার কিছুক্ষণ পরে একদিক দিয়ে পুলিশ চলে যায়, আর একদিক দিয়ে বসতে থাকে। সমস্যার সমাধানে গত কয়েকদিন ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে তদারকি করছেন সংসদ সদস্যরা। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার। ফুটপাতে যে অবৈধ দখলগুলো আছে, দোকানগুলো আছে, সেগুলো আজকে থেকে অভিযান শুরু হচ্ছে এবং এটা ঈদের আগ পর্যন্ত চলমান থাকবে এবং পরবর্তীতেও যেন তারা আর অবৈধভাবে ফুটপাত দখল করতে না পারে, রাস্তা দখল করতে না পারে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমরা শক্তভাবে চেষ্টা করছি যে এগুলো নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, ক্রমান্বয়ে যাতে মানুষের নিরবিচ্ছিন্ন যাত্রা আমরা নিশ্চিত করতে পারি সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। মহাসড়কের অবৈধ দখল ও ভাসমান বাজার সরানো না হলে ঈদযাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জারিন অর্নি, যমুনা নিউজ। রোজার মাসে দেশের চালের চাহিদা এমনিতেই কম থাকে, তার উপর মিলে নেই সংকট। গত 7 দিনে আমদানি বেড়েছে প্রায় দ্বিগুণ, তারপরও রাজধানীতে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। এর কোনো ব্যাখ্যা নেই কারো কাছে। অনেকে দোষ দিচ্ছেন মিলারদের, কারো আবার সন্দেহ আড়তদারদের ঘিরে। অভিযোগ মিলছে ঈদের আগে বাড়তি মুনাফা লুটে নিতে চাইছে চালের অসাধু চক্র। দিনাজপুরে হিলের স্থলবন্দরের চাল নিয়ে ব্যস্ততা ইদানিং তুঙ্গে। 3 থেকে 10 মার্চ এই 7 দিনে বন্দর দিয়ে আমদানি হয়েছে 25,000 টন চাল। আগে যেখানে দিনে 40 থেকে 50 ট্রাক চাল আসতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 70 থেকে 100-তে। সব আমদানিকারক চাইছেন সময়ের আগে দ্রুত চাল খালাস করতে। যদিও 17 মার্চের ডেডলাইন এখন বাড়ানো হয়েছে 23 মার্চ পর্যন্ত। যখন শুনছে যে 10 তারিখে বন্ধ হয়ে যাবে, তখন দেখা গেছে যে 8 তারিখ থেকে চাল 2-3 টাকা কেজি কিন্তু দাম বাড়ছে। পক্ষান্তরে দেখা গেছে যে যখন 11 তারিখে একটু আবার নোটিশ দিয়েছে যে 1 মাস বেদিন টাইম বাইরে দিছে, তখন থেকে দেখা গেছে বাজারটা আবার স্বাভাবিক হয়ে গেছে। যদিও সীমান্তে ট্রাকের এই দীর্ঘ সারির প্রভাব নেই রাজধানীর বাজারে। সপ্তাহের ব্যবধানে এখানে দাম না কমে উল্টো বেড়েছে। মিনিকেট বিক্রি হচ্ছে 80 টাকার আশেপাশে। মানভেদে নাজির সালে ওঠানামা 80 থেকে 95 টাকার মধ্যে। মোটা 28 চালের কেজি 54 টাকা। অথচ 7 দিন আগেও এসব চালের দাম ছিল অন্তত 5 থেকে 8 টাকা কম। মহিলাদের ভাষ্য হলো যে কি এটা এক্সপোর্ট হইতেছে, বর্তমান বাজারে চাল কম আছে, আর ছোট ছোট মিলের কাছে চাল নাই, যাদের কাছে আছে সীমিত পরিমাণ আছে। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, বাড়ার কোনো প্রশ্ন উঠে না, কোনো যুক্তি আছে না। বড় বড় কোম্পানি এবং বড় বড় মিলার এদের কারণে বাজারটা বাজে, এরা সিন্ডিকেট করে যেভাবে মন চায় এভাবে বাড়ায় দেয়। বাজার মনিটরিংটা একটু যাতে জোরদার করা হয়, যাতে মানুষের দুঃখ কষ্টটা কমে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়াচ্ছে, এখানে তো সরকার চাইলে কিছু একটা করতে পারে। খুচরা ব্যবসায়ীদের এসব অভিযোগের দায় অবশ্য নিচ্ছেন না মিলাররা। দাবি, বাজারে চালের কোনো সংকট নেই, মিলের গুদামে মজুদ পর্যাপ্ত আর সরবরাহ স্বাভাবিক। তার মানে রাজধানী সহ বড় শহরে অহেতুক চালের দাম বাড়াচ্ছে সেখানকার আড়তদাররা। স্বাভাবিকগত কারণে আমাদের কুষ্টিয়ার চালের মোকামে এখনও কোনো চালের দাম বাড়ে নাই, এবং আমি আশা করি যে আগামী 1 মাস চালের দাম বাড়বে না বলে আমরা আশা প্রকাশ করি। কোনো আড়তদাররা যদি চালের দাম বাড়িয়ে থাকে, এটা দায়ভার তাদের। সরকারের এটার উপর নজরদারি রাখতে হবে।
দেশে বোরো মৌসুমে আবাদ শুরু হয়েছে গেল ডিসেম্বর থেকে। এই ধান বাজারে আসবে এপ্রিলের শেষে। শাজনীন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। নিত্যপণ্যের পাইকারি ও খুচরা দামের সামঞ্জস্য রাখতে ঈদের পরই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ শুরু করবে। আর এমন তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার চম্পাতলী খালের পুনর্খনন কাজের উদ্বোধন করেন তিনি। বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বাজার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সিলেট অঞ্চলের সব খাল পর্যায়ক্রমে খনন ও পুনর্খনন করা হবে। এর ফলে কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে এবং কৃষি উৎপাদন বাড়াতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো কি কারণে পাইকারি এবং খুচরার মধ্যে মাঝে মধ্যে শুধু যে নিত্য প্রয়োজনীয় পণ্য না, অনেক কৃষি পণ্যের মধ্যেও দেখা যায় যে ব্যবধানটা মোটেও মেনে নেওয়ার মতো ব্যবধান না। এটির প্রকৃত কারণটা খুঁজে বের করার জন্য ঈদের পরেই আমরা ব্যবসায়ী, পেশাজীবী এবং প্রশাসন সবাইকে সংশ্লিষ্ট করে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও বাংলাদেশ পুলিশের বৃহৎ 3টি ইউনিটের বিশেষ শাখায় এসবি নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশকে র্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সর্দার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলে উদ্দিন আহমদকে সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব তৌসিফ আহমেদ। এবারে নির্বাচন নিয়ে কোনো ধরনের কারচুপির অভিযোগ পায়নি ইসি। জাতির কাছে যেসব ওয়াদা ছিল তা কমিশন পালন করতে পেরেছে বলে জানিয়েছেন সিইসি-এএম নাসির উদ্দিন। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নারী দিবসের আলোচনা সভায় একথা জানান তিনি। বলেন, নারীরা সংসার সামলানো থেকে শুরু করে সব ধরনের কাজে পুরুষদের সহযোগিতা করে আসছেন। ভোটের সময় নারী কর্মকর্তাদের ভূমিকা প্রশংসা করে বলেন, তাদের পুরস্কৃত করার কথা ভাবছে ইসি। এ সময় ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রাজনৈতিক দলের পক্ষ থেকে আচরণবিধি পরিপন্থী কাজ না করার আহ্বান জানান। বলেন, এবারে নির্বাচনের কিছু ইতিবাচক দিক আছে। পোস্টারবিহীন নির্বাচন কল্পনাতীত ছিল, এবার সেটিও সম্ভব হয়েছে দলগুলোর কারণে। রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক ধারায় পরিচালিত হতে যাচ্ছে বলে জানান ইসি কমিশনার। এ সময় ইসি কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, নারী ভোটারদের উপস্থিতি এবারে নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর ছিল। দেশের অনেক জায়গায় নারী ভোটাররা আগে ভোট না দিলেও এবার দিয়েছেন বলেও জানান তিনি। ভোটের তো নানাবিধ আপত্তি তো থাকতেই পারে। এটা হয়, এই আপত্তিটা হয় সাধারণত ভোট যখন সুন্দর হয়, ভোটের পরে আপত্তিটা উঠে। এটা আমাদের ইতিহাস, আমাদের কালচার। তাই আমি জাতির কাছে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা পালন করতে পেরেছি। আপনারা যে আমার কাছে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আপনারা পালন করতে পেরেছেন। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দীর্ঘদিনের প্রচলিত মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলকে একটি আধুনিক ঢাকা রিসোর্স সার্কুলেশন পার্ক ডিআরসিপি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। পরে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে বর্জ্যকে রূপান্তরিত করা হবে মূল্যবান সম্পদে। প্রস্তাবিত মহাপরিকল্পনা অনুযায়ী মাতুয়াইল ল্যান্ডফিলের পুরনো 100 একর এলাকা থেকে আধুনিক প্রযুক্তিতে মিথেন গ্যাস সংগ্রহ করা হবে। এখান থেকে বছরে প্রায় 15,000 টন মিথেন আহরণ করে 81,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ল্যান্ডফিলে সৌরশক্তির প্যানেল বসিয়ে আরও 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। প্রশাসককে পেয়ে নাগরিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। জনগণ যেটা চায়, জনগণের অন্তত এই অভাব অভিযোগগুলো যাতে আমি মোচন করতে পারি, সেটার জন্য যাতে যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি সেটা যাতে বাস্তবায়ন করতে পারি, সেটার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। বর্ষায় দুকুল ছাপানো ভাঙন আর খরায় খাখা মরুভূমি, তিস্তাপাড়ের মানুষের নিয়তি যেন একই বৃত্তে বন্দী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গঠিত হয়েছে নতুন সরকার। প্রতিবারের মতো এবারও মিলেছে নদী খনন আর মহাপরিকল্পনার আশ্বাস। তবে আর কতবার? পৈতৃক ভিটে মাটি হারিয়ে নিঃস্ব তিস্তাপাড়ের বাসিন্দারা এবার চান প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন। যে নদীতে একসময় পাল তোলা নৌকা চলত, এখন সেখানে ধু ধু বালুচর। পানি শূন্যতায় থমকে আছে নৌকা, হেঁটেই পার হওয়া যাচ্ছে নদী।
তিস্তা এখন কেবলই এক নাম, যার বুকে পানির বদলে বইছে শুধু হাহাকার, যার জীবন্ত প্রতিচ্ছবি লালমনিরহাটের ৭০ বছর বয়সী দুলি বেগম। স্বামী হারিয়েছেন অনেক আগে। রাক্ষসে তিস্তা এ পর্যন্ত ৮ বার তার সাজানো সংসার কেড়ে নিয়েছে। এখন আশ্রয় মিলেছে সরকারি রাস্তার ধারে। দুলি বেগমের মতোই সব হারিয়ে নিঃস্ব হয়েছে ওসমান, রশিদ সহ অনেকে। আসলে তো বাড়ি ছিল, এলা বাড়ি হয়েছে আনন্দবাজার নিয়েছি, কয়বার 8 বার বাড়ি ভাঙছি। জমিহীনের ব্যাগ ভেঙেছে, এখনও নেই। ওই ছবি এখন করে বালা বেড়ায়, এখন আবার পেড়ে গেছে খাই। 7 একর জমি থাকার পরেও এখন জমি নেই নতুন। তিস্তা পরিকল্পনা কি হবে না হবে আশায় তো বহুদিন থেকে আমরা আছি। সদ্য সমাপ্ত নির্বাচনে সংসদ সদস্য পদ প্রার্থীদের মুখে ছিল তিস্তা মহাপরিকল্পনা আর নদী খননের প্রতিশ্রুতি। প্রতিবারই ভোটের আগে এমন আশ্বাসের জোয়ার দেখা যায়। এরপরও প্রত্যাশা পূরণের আশায় ভোটও দিয়েছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। তারা জানান, আর কোনো কাগজে পরিকল্পনা বা মৌখিক আশ্বাস চান না। পানি যখন দরকার তখন তো পানি নাই, আর যখন পানি লাগবে নয় তখন তো একেবারে বাড়িঘর ডুবি থাকে। এখন যে নদী খনন, এই নদী খনন ভেঙে ভেঙে আমাদের চাষবাসগুলো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আশা করি এই সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, আমাদের তিস্তা পাড়ের মানুষের কষ্ট দুঃখ লাঘব হবে, আমরা কৃষি পণ্য উৎপাদন করে এখান থেকে বাইরে রপ্তানি করতে সক্ষম হব। ছোট থেকে আজকে আমরা শুনি যে তিস্তা খনন হয়, বাদে জমিগুলো আমাদের বাঁচে, কিন্তু না, সেটা হচ্ছে না। তবে তিস্তা পাড়ের দীর্ঘদিনের মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আশাবাদী পানি উন্নয়ন বোর্ড। যখন এই বিশাল আকারের প্রকল্প বাস্তবায়িত হবে, আমাদের দুই পাশে প্রোটেক্টিভ হবে, খনন হবে, আমরা তখন সব সময় তিস্তা নদীতে পানি পাবো এবং কোনো ধরনের ভাঙন থাকবে না। খরা আর বন্যার এই চক্রাকার দুর্ভোগ থেকে বাঁচতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই এখন সময়ের দাবি। নির্বাচনী প্রতিশ্রুতি কেবল ফাইলে বন্দী থাকবে নাকি খনন যন্ত্রের শব্দে প্রাণ ফিরে পাবে তিস্তা, সেদিকেই এখন তাকিয়ে তিস্তা পাড়ের 2 কোটি মানুষ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যানবাহনে তেল সরবরাহ। রেশনিং পদ্ধতি উঠে যাওয়ায় আজ থেকে স্বাভাবিক নিয়মেই তেল পাচ্ছেন গ্রাহকরা। সকালে রাজধানীর পাম্পগুলো যানবাহনের উপচে পড়া ভিড় দেখা যায়, তবে কোনো যানবাহনকে ফিরে যেতে হয়নি। পাম্পের কর্মীরা বলেছেন যে যতটুকু চাচ্ছে ততটুকুই সরবরাহ করা হচ্ছে। পাম্পে সরকারি তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে সারা দেশে যানবাহন চালকরা প্রয়োজনীয় জ্বালানি পেতে চরম ভোগান্তি দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জ্বালানি তেলের ওপর রেশনিং ব্যবস্থা চালু করলেও অনেক ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না। চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত তেলের বেশ কয়েকটি ট্যাঙ্কার পৌঁছানোর পর সরকার রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। যে যতটুকু চাচ্ছে আমরা ততটুকুই দিচ্ছি, আমরা কারো আগে লিমিটেশনে নাই। তেল প্রতিদিনই পাচ্ছি, সিরিয়ালে পাচ্ছি, এই জায়গাতেই নেই, সবসময় আমরা পাই। সচিবালয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের সাথে বৈঠক করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে 2 দেশের চলমান প্রকল্প এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ভারতীয় হাই কমিশনার। বলেন, অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক আরও গভীর করতে চায় 2 দেশ। বিশেষ করে ক্রস বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে কথা হয়েছে। প্রণয় ভার্মা আরও জানান, এই সংযোগগুলো দীর্ঘমেয়াদে 2 দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। সম্পর্কের উন্নয়ন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা হলেও অনেক বিষয় এখনই খোলাসা করেননি তিনি। তবে ভারতের ভিসা চালুর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান হাই কমিশনার। Our developmental experiences that we have and some of our priority focuses in economic areas that we have and development areas that we have, we can build some kind of synergy. We can, based on the overlapping priorities, can have future areas of cooperation. So it was a very wide-ranging discussion. ভারতের ওড়িশার একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 10 জন। তাদের সবাই রোগী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার ভোররাতে কটক শহরের একটি সরকারি হাসপাতালে হয় এই দুর্ঘটনা। এতে অগ্নিদগ্ধ হয়েছে আরও 16 জন, যাদের মধ্যে রয়েছে 5 রোগী। বাকি সবাই হাসপাতাল কর্মী। এখনও জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ, তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে হতে পারে এই দুর্ঘটনা। আগুন লাগার পরপরই তা নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শনে যান ওড়িশার মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী।
মৃত রোগীদের পরিবারকে 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য প্রশাসন। একই সঙ্গে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। ৯৮তম অস্কার আয়োজনে বাজিমাত করল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সেরা ছবি, সেরা পরিচালক সহ সর্বোচ্চ 6টি ক্যাটাগরিতে পুরস্কার বাগিয়ে নিয়েছে মুভিটি। সেরা অভিনেত্রী জেসি বাকলে এবং সেরা অভিনেতার খেতাব জিতেছেন মাইকেল বি জর্ডান। হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আসর মাতিয়ে রাখেন সঞ্চালক কোনান ওব্রায়ান। বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছিল একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। তারার মেলায় পরিণত হয় ডলবি থিয়েটার। অস্কার খ্যাত জমকালো অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন হলিউড সহ বিভিন্ন দেশের তারকারা। সঞ্চালকের ভূমিকায় কমেডিয়ান কোনান ওব্রায়ানের হাস্যরস মাতিয়ে রাখে পুরো আয়োজন। ৯৮তম অস্কারে বাজিমাত করল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। ফেভারিটের তালিকায় শীর্ষে থাকা ছবিটি জিতে নিয়েছে সর্বোচ্চ 6টি পুরস্কার। সেরা ছবির পাশাপাশি মুভিটি পরিচালনার জন্য সেরা পরিচালকের খেতাব জিতেছেন পল থমাস অ্যান্ডারসন। হ্যামনেট ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলে। রায়ান কুগলারের আলোচিত হরর ছবি সিনার্সে দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন মাইকেল বি জর্ডান। রেকর্ড 16টি মনোনয়ন পাওয়া ছবিটির জন্য প্রথম নারী হিসেবে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতলেন অটাম ডুরাল্ড। সেরা মৌলিক সঙ্গীতের পুরস্কারও জিতল সিনার্স। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের খেতাব জিতেছে নরওয়ের সেন্টিমেন্টাল ভ্যালু। রূপালী পর্দার জগতে বিশ্বের সবচেয়ে বনেদি পুরস্কার হিসেবে বিবেচিত অস্কার 1929 সাল থেকে এ সম্মাননা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের একাডেমি অব মোশন পিকচার, আর্টস অ্যান্ড সায়েন্স। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।